আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি, এই মুভিটাতে এত বেশি ভায়োলেন্স আছে যে হার্ট দুর্বল যাদের, তারা এই মুভিটা থেকে একটু দূরে থাকবেন প্লিজ। নিজের পরিবারের খুনের প্রতিশোধ নিতে চরম এক মাস্টার প্ল্যান বানিয়েছিল মার্কো, তাই এই মুভিতে দেখানো হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কি মার্কো আসলেই প্রতিশোধ নিতে পেরেছিল? তাই জানতে হলে দেখতে হবে 2024 সালে মুক্তিপ্রাপ্ত মুভি মার্কো। তো হাই, আমি মিকাইল ইসলাম। সিনেমা উইথ মিকাইল ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি ক্রাইম থ্রিলার সাসপেন্স 2024 সালে মুক্তিপ্রাপ্ত মোস্ট ভায়োলেন্স আর উত্তেজনায় ভরপুর মার্কো মুভির বাংলা এক্সপ্লেনেশনে আপনাকে সুস্বাগতম। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক মার্কোর ধামাকা। খুব সাধারণভাবেই মুভির শুরুতে আমরা একটি ফাইটিং ক্লাবে ফাইট দেখতে পাই। এখানে আমাদেরকে ভিক্টর আর ওয়াসিম নামের দুই বন্ধুকে দেখানো হয়। ভিক্টর ছিল অন্ধ, আর এই দুজন এই ক্লাবে একটা ফাইটিংয়ে বাজি ধরেছিল। ফাইটার হেরে যাওয়ার কারণে দুই বন্ধুরই মন খারাপ হয়ে যায়। এরপর তারা যখন রাস্তায় হাঁটছিল তখন ওয়াসিমের কাছে তার ভাই তারেকের কল আসে। তারেক আসলে একটা ড্রাগসের বিজনেস শুরু করতে চাইছিল, কিন্তু ওয়াসিম এতে রাজি ছিল না। তাই সে তখন তারেকের ফোনটা কেটে দেয় আর তার বন্ধুকে এইসব কথাগুলোই বলছিল। তখনই সেখানে কয়েকটা গুন্ডা এসে ওয়াসিমকে মুখ চেপে ধরে তাকে সেখানেই মেরে ফেলে, আর ভিক্টর একটা গাড়ির সাথে ধাক্কা খায়। ভিক্টর পিছনে গেলে বুঝতে পারে ওয়াসিমকে মেরে ফেলা হয়েছে। এরপর ভিক্টর ওয়াসিমের খুনিকে স্পর্শ করে ফেলে। ভিক্টর চোখে না দেখতে পারলেও তার স্পর্শ করে মানুষকে চেনার ক্ষমতা ছিল, আর ভিক্টর অন্ধ হবার কারণে গুন্ডারা ভিক্টরকে ছেড়ে দেয়। দৃশ্য পরিবর্তন হলে ভিক্টর গতরাতে ঘটে যাওয়া সকল ঘটনা বর্ণনা করে দেখায়। তবে ভিক্টর অন্ধ হবার কারণে পুলিশরা তার কথা তেমন একটা পাত্তা দেয় না। দৃশ্য আবারও পরিবর্তন হলে আমাদেরকে দেখানো হয় পুলিশ অফিসার আশুক ওয়াসিমের ভাই তারেকের সাথে দেখা করতে এসেছে। তারেককে পুলিশ ওয়াসিমের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তারেক পুলিশদেরকে মিথ্যা বলে। সে বলে, আমার ভাই ওয়াসিম ড্রাগের সাথে জড়িয়ে গিয়েছিল, হয়তো এই কারণেই তার কোনো পার্টনার তাকে খুন করে ফেলেছে। তখন আশুক বলে, আপনার ভাই তো শেষ কলটা আপনাকেই করেছে। তারেক বলে, সে আমার ভাই, কল তো করতেই পারে। আপনারা আমাকে এত জিজ্ঞাসা না করে তদন্ত শুরু করুন। পুলিশ চলে যাওয়ার পর তারেকের বাড়িতে সব আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আসতে শুরু করে ওয়াসিমের জানা যায়। তখন রাসেল নামের একটা লোক আসে, আর এই রাসেল অনেক বছর ধরেই তারেক আর ওয়াসিমকে চিনত। সে তাদের বিজনেস পার্টনার ছিল। রাসেল নামের এই লোকটার জুতার শব্দ ভিক্টর অনেক মনোযোগ দিয়ে শুনছিল। ভিক্টর খুনের রাতে সেই লোকের বডির স্মেল অনেক ভালো করে মনে করে রেখেছিল যে ওয়াসিমকে মার্ডার করেছে। রাসেল কাছে আসতেই ভিক্টর তার শরীর থেকে সেই স্মেলটা পায়, আর তখনই ভিক্টর বুঝে যায় যে রাসেল ওয়াসিমকে গত রাতে মেরে ফেলেছে। তখনই ভিক্টর তাড়াতাড়ি বাইরে এসে তার গার্লফ্রেন্ড ঈশাকে কল দিয়ে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে, তাড়াতাড়ি আমার সাথে দেখা করতে আসো। ঠিক তখনই রাসেলের লোকজন ভিক্টরকে গাড়িতে করে তাদের বসের ঘাঁটিতে নিয়ে যাচ্ছিল, কারণ রাসেল বুঝে গিয়েছিল ভিক্টর তাকে চিনে ফেলেছে। এদিকে রাসেলের লোকজন ভিক্টরকে গাড়িতে আনার পর রাসেল ভিক্টরকে বলে, তুমি অন্ধ হওয়ার পরও আমাকে তুমি চিনে ফেলেছো। রাতে আমি তোমাকে অন্ধভাবে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন আমি তোমাকে চিরতরের জন্য মেরে ফেলবো। আর আমি তোমার বন্ধু ওয়াসিমকে তার ভাই তারেকের কথা মতোই হত্যা করেছি। তখন ভিক্টর বলে, আমি জানি তোরা সবাই ড্রাগসের বিজনেস করিস, আমি তোদের সব শেষ করে ফেলবো। আর এই কথা শুনেই রাসেল ভিক্টরকে অ্যাসিডের ড্রামের মধ্যে ফেলে দেয়, আর অ্যাসিডের ড্রামে ফেলার কারণে ভিক্টর অনেক চিল্লাচিল্লি শুরু করে। তবে ধীরে ধীরে অ্যাসিডের ভেতরে ভিক্টরের পুরো শরীর জ্বলে যায়, আর ভিক্টর সেখানেই মারা যায়। এখানে অ্যাসিডের কারণে রাসেলের হাত খানিকটা পুড়ে যায়। এরপর আমাদেরকে টনি নামের একটা স্মাগলারকে দেখানো হয়। এই টনি হচ্ছে রাসেলের বাবা। রাসেল টনিকে ভিক্টরের মৃত্যুর কথা বলে দেয়, আর এটা শোনার পর টনি অনেক নার্ভাস হয়ে যায়, কারণ ভিক্টরের ভাই অনেক বড় স্বর্ণের ব্যবসায়ী ছিল। তাই রাসেলের বাবা তাকে বলে, ভিক্টরের বডি পার্টস এমন জায়গায় ফেলে দাও যাতে তাকে কেউ খুঁজেও না পায়। টনির কথা মতো রাসেল আর তার টিম মেম্বার দেবরাজ মিলে ভিক্টরকে নদীতে ফেলে দেয়, কিন্তু ভিক্টরের বডি ভাসতে ভাসতে একসময় নদীর কিনারায় চলে আসে। আর এর পরের দিন পুলিশ নদীর পাড়ে ভিক্টরের ডেড বডি খুঁজে পায়। তখনই সবাই চিন্তায় পড়ে যায়, আসলে ভিক্টরকে কে মারল। এখানে আমরা জানতে পারি ঈশা আর ভিক্টর একসাথে জীবন কাটানোর জন্য অনেক স্বপ্ন দেখেছিল, কিন্তু ভিক্টর মারা যাওয়ার কারণে সব স্বপ্ন ভেঙে যায় ঈশার। এদিকে ভিক্টরের ডেড বডিকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়। এখানে রিপোর্ট দেখে বোঝা যায় ওয়াসিম আর ভিক্টরের কেস একটা আরেকটার সঙ্গে জড়িত, কিন্তু যারা ভিক্টরকে মেরেছে তারা কেউই বাঁচতে পারবে না। ভিক্টরের ভাইয়েরা তাদের শেষ করে ফেলবে, আর তার ভাই মার্কো তো কঠিন ভয়ঙ্কর, আর এজন্যই জর্জ মার্কোকে ইটালিতে পাঠিয়ে দিয়েছে। আসলে ভিক্টরের আরও দুইটা বড় ভাই ছিল, জর্জ আর মার্কো। জর্জ ভিক্টরের বড় ভাই, আর মার্কোকে ভিক্টরের বাবা অ্যাডপ্ট করেছিল। এখানে জর্জের আত্মীয়স্বজন ভিক্টরের মৃত্যুর জন্য
তাকেই দায়ী করছিল, কারণ সে স্বর্ণ ব্যবসা করে। এরপর আমরা জর্জকে দেখি, তার ভাইয়ের মৃত্যুতে মনে মনে অনেক কষ্ট পায় সে। এদিকে ছোট বোন ন্যান্সির মন অনেক খারাপ ছিল। জর্জ যখন ভেতরে একটা রুমে ছিল, তার লোকেরা তাকে গিয়ে বলে, মার্কোকে কি খবর দিব? জর্জ তখন তার লোকদের বলে, মার্কো একটা কাজে বাইরে গেছে, তাই তোমরা মার্কোকে ভিক্টরের ব্যাপারে কিছুই বলবে না। তখন জর্জকে তার লোকেরা বলে, হয়তো সে এতক্ষণে অলরেডি জেনে গিয়েছে। জর্জ মার্কোকে বলতে চাচ্ছিল না, কারণ সে মার্কোকে এসব থেকে দূরে রাখতে চাইছিল। তবে কেন মার্কোকে সবাই এত ভয় পায় তা আমরা একটু পরেই জানতে পারবো। এখানে আমরা দেখি জর্জের বাচ্চারা নিজেদের মধ্যে কথা বলছিল যে আমাদের পরিবারের উপর যখনই কিছু হয়েছে তখন মার্কো আঙ্কেল আমাদের হেল্প করেছে। এখানে আমাদের পেছনের কিছু দৃশ্যও দেখানো হয়। একদিন জর্জ বাড়িতেই ছিল, আর তখনই জনি নামের একটা গুন্ডা কল করে আর জর্জকে বলে, আমি তোমার ভাইকে কিডন্যাপ করেছি আর আমি এখন তাকে বন্দি করে রেখেছি। যদি তুমি আমাকে 4 কেজি স্বর্ণ না দাও তাহলে আমি তোমার ভাইকে মেরে ফেলবো। জনির এইসব কথা শুনে জর্জ বেশ ঘাবড়ে যায়। সে পুরো বাড়িতে তার ভাই ভিক্টরকে খুঁজতে শুরু করে, আর তখন সে ভিক্টরকে দেখে সে বাড়ির সামনে বসে আছে। তখন জর্জ বুঝে যায় জনি ভুল করে ভিক্টরের জায়গায় মার্কোকে নিয়ে গেছে। এদিকে জনি যখনই তার গুন্ডাদেরকে নিয়ে মার্কোর কাছে যায় তখন সে দেখে সেখানে সব লোকদেরকে মার্কো আগেই শেষ করে ফেলেছে। জনিকে দেখা মাত্রই মার্কো বলে, তুই ভুল লোকের সাথে পাঙ্গা নিয়েছিস রে। এইটা বলার পর মার্কো জনির সব লোকদেরকে মারতে শুরু করে। এরপর ধীরে ধীরে সবাইকে মেরে ফেলে। তারপর মার্কো জনিকেও মেরে ফেলে। পরদিন জর্জের বোন ন্যান্সি এসে জর্জকে বলে, আমাদের 3 ভাই বোনের মধ্যে সম্পত্তি ভাগ করে ফেলা উচিত। এতে জর্জ বলে, মার্কো আমাদের ভাই, এজন্য সম্পত্তির 4 ভাগ হবে। এই কথা শুনে ন্যান্সির অনেক রাগ উঠে যায়। সে বলে, মার্কোকে বাবা রাস্তায় পেয়েছিল, সে আবার কিসের সম্পত্তি পাবে? এরপর জর্জ বলে, মার্কোকে বাবা আমাদের ঘরে এনেছিল, এর জন্য মার্কো আমাদের সম্পত্তি পাবে। এরই মধ্যে এখানে ভিক্টর চলে আসে। ভিক্টর ন্যান্সিকে বলে, আপনি সম্পত্তির জন্য এখানে এসেছেন? আমি সম্পত্তি থেকে মার্কোকে অনেক বেশি পছন্দ করি। ভিক্টরের কথা জর্জের অনেক পছন্দ হয়। এরপর ভিক্টর মার্কোর কাছে যায়, যেখানে মার্কো স্মোকিং করছিল। সেই সাথে জর্জও সেখানে আসে আর মার্কোকে স্মোকিং করতে দেখে ফেলে। আর জর্জের স্মোকিং করা পছন্দ না, এই জন্য সে মার্কোর উপর রেগে যায়। জর্জ তাকে অনেক কথা শোনায়। মার্কো কোনো জবাবই দেয় না, কারণ তাদের ভাইদের মধ্যে একে অপরের প্রতি অনেক ভালোবাসা ছিল। এর মধ্যে মুভি প্রেজেন্টে চলে আসে, যেখানে সবাই ভিক্টরের জন্য শোক পালন করছিল। জর্জ তার ভাইয়ের আত্মার শান্তির কামনা করছিল। তখন এখানে মার্কো কাউকে কিছু না জানিয়ে চলে আসে। ভিক্টরের মৃত্যুতে মার্কো ক্রোধে ফেটে যাচ্ছিল। সে সবার সামনে এসে বলে, আমার ভাই সেদিনই শান্তি পাবে যেদিন আমি আমার ভাইয়ের খুনিকে মারতে পারবো। আমি তার প্রতিশোধ অবশ্যই নিব, সবাইকে আমি শেষ করে ফেলবো। এখানে মার্কোর কথা শুনে অন্য সবাই খুব ভয় পেয়ে যায়। তখনই জর্জ এসে মার্কোকে থামিয়ে দেয়। জর্জ বলে, তুমি ভুলে যেও না বাবা তোমাকে কোথা থেকে এনেছিল। আমাদের সঙ্গে তোমার কোনো রক্তের সম্পর্ক নেই, তাহলে তুমি প্রতিশোধ নেওয়ার কে? মার্কো বলে, আপনিও আমার ভাই, ভিক্টরও আমার ভাই, আপনাদের কিছু হলে আমি সহ্য করতে পারবো না। তখন জর্জ মার্কোকে বলে, তুমি এমন কিছু করো না যাতে তোমার ক্ষতি হয়, কারণ আমাদের ফ্যামিলিতে তোমাকে অনেক প্রয়োজন, আর আমি একাই ভিক্টরের প্রতিশোধ নিব। মার্কোর প্রতিনিয়ত ভিক্টরের মেমোরি মনে পড়ছিল, কারণ সে ভিক্টরকে অনেক ভালোবাসতো। তাই সে ঠিক করে যে করেই হোক তার ভাইয়ের খুনের প্রতিশোধ নিবেই নিবে। এরপর জর্জকে তার বিজনেস পার্টনারদের সাথে দেখানো হয়। জর্জ সেই মিটিংয়ে বলে, এর আগেও একবার আমার পরিবারের সাথে এমনটা হয়েছে, এবার আবারও হয়েছে, নিশ্চয়ই এর মধ্যে কারো হাত আছে। টনি এখানে সবার সঙ্গে তার ছেলে রাসেলের পরিচয় করে দেয় আর বলে, আমার ছেলে এখন থেকে বিজনেস দেখাশোনা করবে। এরই মধ্যে সেখানে মার্কো চলে আসে। টনি এখানে জর্জকে বলে, তোমার এখন সব কিছু ভুলে নিজের কাজ শুরু করা উচিত। আসলে টনি চাইছিল জর্জ যাতে এই সকল কিছু থেকে নিজের মনোযোগ সরিয়ে ফেলে, কিন্তু জর্জ বলে, আমি ভিক্টরকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবেসেছি, ওর খুনিকে আমি এমনভাবে মারব যা দেখে সবাই কাঁপবে। তখন মার্কো বলে, আমার ভাই যা বলেছে একদম ঠিক বলেছে, ওর খুনিকে আমরা ছাড়বো না। এইটা শুনে মিটিংয়ে থাকা এক লোক বলে, মিটিংয়ের মাঝে তোমার কথা বলার দরকার নেই। আর এইটা শুনেই মার্কো প্রচণ্ড রকম রেগে লোকটিকে সেখানে মেরে ফেলে। এদিকে পুলিশ অফিসার আশুক সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে ফাইটিং ক্লাবে যায় এবং চেক করে তারা সেখানে কোনো ফুটেজই খুঁজে পায় না। তারপর আশুক বাইরে এসে হামিদকে বলে, নিশ্চয়ই কেউ প্ল্যান করে ওয়াসিমকে মেরেছে। এরপর সিসিটিভি ফুটেজ ডিলিট করে দিয়েছে। অন্যদিকে টনি রাসেল আর দেবরাজকে বলে, তোমাদের মার্কোর সাথে বুঝে শুনে কথা বলতে হবে। যদি কোনোভাবে মার্কোর তোমাদের উপর সন্দেহ হয় তাহলে সে তোমাদের শেষ করে ফেলবে। এরপর থেকে রাসেল আর দেবরাজ মার্কোর সঙ্গে বন্ধুসুলভ আচরণ শুরু করে।
আর এমন ভাব করতে থাকে যেন তারা ভিক্টরের মৃত্যুতে অনেক কষ্ট পেয়েছে, কিন্তু আসলে তারা দুজন ভেতর ভেতর মার্কোকে মারারই প্ল্যান করছিল। মার্কো রাসেলের প্রতি বিশ্বাস হয়ে যায়, তাই রাসেলকে সাথে নিয়ে ভিক্টরের কেস ইনভেস্টিগেট করতে শুরু করে। এরপর মার্কো আশুকের সাথে দেখা করতে যায়। তখন আশুক বলে তোমার ভাইকে অ্যাসিডে ডুবে মারা হয়েছে। এইটা শোনার পর মার্কো আরও বেশি রেগে যায়। অন্যদিকে টনি তারেককে বলে মার্কো তোমাকে জিজ্ঞাসাবাদ করতে পারে, তাই মার্কোর সামনে তুমি বুঝে শুনে কথা বলবে। তখন তারেক টনির কথা মতো কাজ শুরু করে। তারেক মার্কোকে বলে আমি জানি না ভিক্টরকে কে মেরেছে, আমার মনে হয় এটা কোনো অ্যাক্সিডেন্ট। এখান থেকে দৃশ্য পরিবর্তন হলে আমাদের দেখানো হয় মার্কো তাদের একজন শত্রু মঞ্জুর সাথে দেখা করতে যায়, কারণ মার্কোর মঞ্জুর উপর সন্দেহ হচ্ছিল। তখন মঞ্জু মার্কোকে বলে যদি তুমি আমাকে ফাইটে হারিয়ে দাও তাহলে আমি তোমাকে ভিক্টরের খুনের ব্যাপারে বলতে পারি। আর এটা শুনে মার্কো তার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। এরপর তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়, আর শুরুতে মার্কো মঞ্জুকে অনেক মারে। ঠিক তখনই মঞ্জুর লোকজন মার্কোর উপর অ্যাটাক করে। তখন মার্কো মঞ্জুরের লোকদেরকে মেরে ফেলে। তাদেরকে মারার পর মার্কো মঞ্জুরকে মারার জন্য তার দিকে যাচ্ছিলই, তখন মঞ্জুর বলে তোমার ভাইকে একটা গ্যাং মেরে ফেলেছে, সেই গ্যাংয়ের লিডারের কোনো দাড়ি নেই। এখানে আমরা জানতে পারি মঞ্জু রাসেলেরই লোক। সে রাসেলের কথা মতো মার্কোকে মিথ্যা বলেছে, কারণ রাসেল জানতো মার্কো মঞ্জুর কাছে অবশ্যই যাবে, তাই সে মার্কোকে ডিস্ট্র্যাক্ট করার জন্য এসব করেছে। এরপর আমরা টনিকে দেখি। কালকে জর্জের 10 কেজি স্বর্ণ বোর্ডে করে শহরে আসবে, এটা শুনে টনি সেই স্বর্ণ চুরি করবে প্ল্যান করে। তখন টনি তার লোকদেরকে বলে আমি 30 কেজি স্বর্ণ কাস্টম অফিসারকে দিয়ে তাকে আমার নিজের টিমে নিয়ে নিব, আর বাকি 90 কেজি স্বর্ণ আমাদের নিজেদের কাছে রেখে দিব। আর আমরা জর্জকে বলবো কাস্টম অফিসার তোমার সব স্বর্ণ নিজের দখলে নিয়েছে, এতে জর্জের কারোর উপর সন্দেহ হবে না। এরপর দেবরাজ কাস্টম অফিসারকে কল দিয়ে সব কিছু বলে, সেই সাথে এই স্বর্ণ কোথায় আছে তার লোকেশন বলে দেয়। পরের দিন দেবরাজ জর্জকে গিয়ে বলে তোমার স্বর্ণ কাস্টম অফিসার ধরে ফেলেছে। এটা শুনে জর্জ অনেক চিন্তায় পড়ে যায়। আসলে সে বুঝতে পারে না কে আসলে তার স্বর্ণের কথা সেই অফিসারকে বলেছে। তখন জর্জ দেবরাজকে বলে যে আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আমি তাকে ছাড়বো না। এটা শুনে দেবরাজ অনেক টেনশনে পড়ে যায়। সেভাবে যদি জর্জ সব সত্যি জেনে যায় তাহলে তার কি হবে। এই জন্য দেবরাজ জর্জকে গাড়ির মধ্যে মেরে ফেলতে চায়। সে জর্জকে ছুরি দিয়ে আঘাত করে, যার কারণে জর্জের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। জর্জের লোকেরা তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে হসপিটালের ট্রিটমেন্ট শুরু হয়ে যায়। তখন মার্কো সেখানে দৌড়ে চলে আসে। মার্কো জর্জের এই অবস্থা দেখে অনেক দুঃখ পায়। এর মধ্যে টনি মার্কোকে বলে তোমার ভাইকে দেবরাজ ছুরি মেরেছে। মূলত টনি এইসব প্ল্যান করেছিল যাতে মার্কো তাকে বিশ্বাস করে। মার্কোকে সব কিছু বলার পর টনি দেবরাজকে গিয়ে বলে মার্কো তোমার ব্যাপারে সব কিছু জেনে গিয়েছে, তাই তুমি কোনো জায়গায় পালিয়ে থাকো গিয়ে। টনির কথা মতো দেবরাজ শহরের বাইরে কোনো এক জায়গায় পালিয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই পুলিশ অফিসার আশোকের সাথে রাজ নামের একটা ছেলে দেখা করতে এসেছে। রাজ আশোককে বলে যখন ওয়াসিমকে মারা হয়েছিল তখন আমি সেই ফ্যাক্টরিতেই ছিলাম, আমি জানতাম সেই ফ্যাক্টরিতে অবৈধ কাজ হয়, তাই সেদিন আমি সেটার ভিডিও করতে গিয়েছিলাম। আর তখনই আমি দেখি রাসেল আর তারেক মিলে ওয়াসিমকে মেরে ফেললো। প্রুফ হিসেবে আমি সব কিছুর ভিডিও করে এনেছি। এরপর রাজ সেই ভিডিওটা আশুককে দিয়ে দেয়। আশুক সেই ভিডিওটা নিয়ে কমিশনারকে দিয়ে দেয়, কিন্তু সেই কমিশনার টনির লোক ছিল, এজন্য কমিশনার সব কিছু টনিকে বলে দেয়। টনি এই কথা শোনার পর সোজা আশুকের কাছে আসে আর আশুককে মেরে ফেলে। এরপর সে রাজকেও মেরে ফেলে। অন্যদিকে আমরা মার্কোকে দেখি সে তার রুমের মধ্যে চুপচাপ বসে আছে। তখন সেখানে তার গার্লফ্রেন্ড মারিয়া আসে। মারিয়া তাকে বলে তুমি আমাকে কখনোই সময় দাও না, আমার মনে হয় আমাদের এই সম্পর্ক টিকবে না। আর এটা বলার পর মারিয়া মার্কোকে এঙ্গেজমেন্ট রিংটা ফিরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু বেচারা মার্কো তাকে কিছুই বলতে পারে না। এরপর আমরা জর্জকে দেখি। জর্জের লোকেরা তাকে সেই ভিডিওটা দেখায়, যেটার মধ্যে দেখা যায় রাসেল আর তারেক মিলে অসীমকে মেরেছে। আর এখানে আরও একটি জিনিস রিভিল হয়, আসলে আশোকের কমিশনারের উপর সন্দেহ হয়েছিল, এই জন্য সে মারা যাওয়ার আগে জর্জের একটা লোকের কাছে সেই ভিডিওটা পাঠিয়ে দিয়েছিল। জর্জ সব কিছু দেখে বুঝে যায় রাসেল ওয়াসিম আর ভিক্টরকে মেরেছে, কারণ জর্জ একদিন দেখেছিল যে রাসেলের হাত অ্যাসিডে পুড়ে গেছে। আর এই দৃশ্যটা আমাদের মুভির শুরুতে দেখানো হয়েছিল। জর্জ আর দেরি না করে মার্কোকে কল করে। মার্কো তখন রাসেলের সঙ্গে কোথাও যাচ্ছিল। কলের মধ্যেই জর্জ মার্কোকে সব সত্যি কথা বলে দেয়, কিন্তু মার্কো রাসেলকে কিছু করার আগেই রাসেলের লোকেরা মার্কো আর তার বন্ধু আনোয়ারকে রশি দিয়ে বেঁধে ফেলে এবং রাসেল মার্কোকে বলে অবশেষে তাহলে তুমি সব সত্য জানতে পেরেছো, কিন্তু আমি তো তোমাকে প্রতিশোধ নেওয়ার জন্য জীবিত ছাড়বো না। এরপর রাসেল মার্কোর সামনে জঘন্যভাবে আনোয়ারের একটা হাত কেটে নেয়।
তখন আনোয়ার তীব্র যন্ত্রণায় চিৎকার করতে শুরু করে। নিজের বন্ধুকে এমন যন্ত্রণায় ছটফট করতে দেখে মার্কো আরও বেশি রেগে যায়। আর রাসেল যখনই মার্কোকে মারতে যাবে তখনই মার্কো রাসেলের লোকদেরকে মারতে শুরু করে। আর এক এক করে মার্কো রাসেলের সব লোকদেরকে মেরে ফেলে এবং রাসেলকেও খুব খারাপভাবে মারে। এরপর মার্কো আনোয়ারকে গাড়িতে বসিয়ে দেয় এবং আনোয়ারকে গাড়িতে বসানোর পর মার্কো আবার রাসেলকে মারতে যায় এবং মার্কো রাসেলকে মেরেই ফেলবে। ঠিক তখনই তার কাছে টনির কল আসে। টনি মার্কোকে বলে, যদি তুমি আমার ছেলেকে মারো তাহলে আমি ভিক্টরের গার্লফ্রেন্ডকে মেরে ফেলবো। সে কিন্তু প্রেগনেন্ট আর ওর পেটে তোমার ভাই ভিক্টরের বাচ্চা। এটা শোনার পর মার্কো রাসেলকে ছেড়ে দেয়। অন্যদিকে জর্জ মার্কোকে বলে, টনির যা দরকার আমি তা তাকে দিয়ে দিব, কিন্তু এর বিনিময়ে আমি যে করেই হোক আমার ফ্যামিলিকে বাঁচাতে চাই। মার্কো জানতো টনি এত সহজে ঈশাকে ছাড়বে না। এই জন্যই মার্কো প্রথমে দেবরাজকে খুঁজে বার করে আর দেবরাজকে খুঁজে বার করে তাকে একটা বড় কন্টেনারের মধ্যে রেখে দেয় এবং মার্কো দেবরাজকে বলে, এই কন্টেনারটা 10 মিনিটের মধ্যে ব্লাস্ট হয়ে যাবে। যদি তুমি আমাকে ঈশার লোকেশন না বলো তাহলে তোমাকে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এটা বলার পর মার্কো কন্টেনারের বাইরে চলে আসে। এতে দেবরাজ ভয় পেয়ে সব কিছু মার্কোকে বলে দেয়। টনি ঈশাকে তার ফার্ম হাউসে লুকিয়ে রেখেছে। এটা শোনার পর মার্কো দেরি না করে টনির ফার্ম হাউসের দিকে যেতে শুরু করে। অন্যদিকে কিছুক্ষণের মধ্যেই সেই কন্টেনারের মধ্যে একটা ব্লাস্ট হয়ে যায়। এতে দেবরাজ সেখানেই মারা যায়। এদিকে ফার্ম হাউসে মার্কো সব লোকদেরকে মেরে উপরে চলে আসে যেখানে ঈশাকে বেঁধে রাখা হয়েছিল। তবে মার্কো যখন সেখানে যায় তখন দেখে এটা ঈশা না, অন্য একটা মেয়ে। এর মধ্যেই টনি মার্কোর কাছে এসে বলে, তোমার কি মনে হয় আমি ঈশাকে এখানে লুকিয়ে রাখবো? ঈশাকে আমার ছেলে নিয়ে গেছে আর ঈশার বিনিময়ে আমার টাকা চাই, তাহলে আমি ঈশাকে ফিরিয়ে দেবো। পরের দিন মার্কো একটা সুটকেস নিয়ে রাসেলের কাছে যায়। রাসেল মনে করেছিল এই সুটকেসে অনেক টাকা আছে, কিন্তু সেই ব্যাগে আসলে টনির কাটা হাত ছিল। এটা দেখে রাসেল অনেক ভয় পেয়ে যায়। এখানে আমরা জানতে পারি মার্কো ঈশাকে বাঁচানোর জন্য টনিকে কিডন্যাপ করে আর মার্কো রাসেলকে বলে, যদি তুমি তোমার বাবাকে ফিরে পেতে চাও তাহলে ঈশাকে ফিরিয়ে দাও। তখন রাসেল ভয়ে ঈশাকে মার্কোর কাছে ফিরিয়ে দেয়। মার্কো তখন রাসেলকে টনির লোকেশন দিয়ে দেয়। রাসেল তখনই আর দেরি না করে তার লোকদেরকে নিয়ে সেই লোকেশনে চলে যায়। মার্কো টনিকে একটা রুমে বন্দি করে রেখেছিল। রাসেল যখন সেই রুমের দরজা খুলছিল তখন টনি তার ছেলেকে বলে, এই রুমে দরজা খুলো না, কারণ টনির মাথার উপর অ্যাসিডের বক্স রাখা ছিল আর সেই অ্যাসিডের বক্সটা দরজার সাথে কানেক্ট করা ছিল। যদি রাসেল দরজা খুলে তাহলে সেই অ্যাসিড টনির উপরে পড়ে যাবে। তাই রাসেল চালাকি করে জানালা দিয়ে ভেতরে ঢোকে। সে অ্যাসিডের বাক্সটা তার বাবার মাথার উপর থেকে সরিয়ে ফেলে, কিন্তু তখনই জানতে পারে যে টনির পায়ের নিচে বোম রাখা আছে। এইটা জানার পর রাসেল তার বাবাকে রেখে রুমের বাইরে চলে যায় আর সঙ্গে সঙ্গে বোম ব্লাস্ট হয়ে টনি মারা যায়। টনির মৃত্যুতে রাসেল অনেক কষ্ট পায়। এবার রাসেল ঠিক করে ফেলে সে মার্কোর থেকে এর প্রতিশোধ নিয়েই ছাড়বে। দৃশ্য পরিবর্তন হলে আমাদেরকে জর্জকে দেখানো হয়। জর্জ মার্কোকে বলে, এখন থেকে আমাদের ঈশার খেয়াল রাখতে হবে। এরপর জর্জ মারিয়াকে ডেকে নেয়। তারপর জর্জ মার্কো আর মারিয়ার ঝগড়া মিটিয়ে দেয়। এতে তারা দুজন আবার একসাথে হয়ে যায়, কিন্তু এখনও মার্কোর মধ্যে তার পরিবার নিয়ে টেনশন কাজ করছিল। এরপর আমরা দেখি জর্জ তারেক একটা রশি দিয়ে ঝুলিয়ে মেরে ফেলেছে। আবার এদিকে রাসেল তার ভাই সাইরাসের কাছে যায়। সাইরাসকে টনি অ্যাডপ্ট করেছিল। রাসেল সাইরাসকে বলে মার্কো টনিকে মেরে ফেলেছে, আর এটা শুনে সাইরাস অনেক রেগে যায়। সাইরাস রাসেলকে বলে, আমি মার্কোকে বাঁচতে দিব না। এরপর আমাদেরকে মার্কোকে দেখানো হয়। অনেক সময় পর মার্কো আর মারিয়া একসাথে বসে কথা বলছিল। এর মধ্যে ঈশা মার্কোর কাছে আসে আর মার্কোকে একটা গিফট দিয়ে বলে, ভিক্টর তোমাকে অনেক ভালোবাসতো আর এই গিফটটা ভিক্টর আমাকে দিয়েছিল তোমাকে দেওয়ার জন্য। আর এটা দেখে মার্কো অনেক ইমোশনাল হয়ে যায়। এদিকে সাইরাস রাসেলের কাছে মার্কোর পুরো ফ্যামিলির ব্যাপারে জিজ্ঞাসা করে আর সাইরাস মার্কোর পুরো ফ্যামিলির উপর আক্রমণ করার প্ল্যান করছিল। অন্যদিকে ঈশার ডেলিভারির টাইম হয়ে যায়, তাই তার অনেক যন্ত্রণা হচ্ছিল। এজন্য দেরি না করে জর্জ ডাক্তারকে বাসায় ডেকে আনে, কারণ বাইরে গেলে ঈশার জীবন হুমকির মুখে পড়তে পারে। এদিকে ডাক্তার ঈশার চেক আপ করে বলে ঈশার ডেলিভারি টাইম হয়ে গিয়েছে, তাই আমাদেরকে তাড়াতাড়ি অপারেশন করতে হবে। এরপর অপারেশন শুরু হয়ে যায়। তখনই হঠাৎ করে পুরো বাড়ির লাইট বন্ধ হয়ে যায়। আর তখন জর্জ মার্কোকে বলে, তুমি ঈশা আর মারিয়ার খেয়াল রাখো, আমি লাইটের সুইচ অন করে আসছি। জর্জ যখন সুইচ অন করতেই যাচ্ছিল তখন সে ঘরের মধ্যে রাসেলের গুন্ডাদেরকে দেখতে পায়। আর তখন জর্জ তাদের উপর গুলি করা শুরু করে। গুলির আওয়াজ শুনে মার্কো সতর্ক হয়ে যায়। এরপর সাইরাস আর রাসেল তার লোকদের নিয়ে ঘরের মধ্যে অ্যাটাক করে। তারা ঘরের সব লোকদেরকে মারতে শুরু করে। এরপর সাইরাস জর্জকে আধামরা করে ফেলে। অন্যদিকে মার্কো গুন্ডাদের সঙ্গে ফাইট করছিল, কিন্তু সাইরাস মার্কোকে অনেক খারাপভাবে মারতে থাকে। এরপর সব গুন্ডারা মিলে এক এক করে ঘরের সব মহিলাকে মেরে ফেলে। রাসেল তার প্রতিশোধের আগুন নিভানোর জন্য ঘরের সব বাচ্চাদেরকেও অনেক নির্মমভাবে মেরে ফেলে।
এরপর সাইরাস ঈশার রুমে যায়, যেখানে ঈশা তার বাচ্চাকে ডেলিভারি করেছিল। সাইরাস ঈশাকে মেরে তার বাচ্চাকে নিজের হাতে তুলে নেয়। সাইরাস মার্কোর চোখের সামনে তার পুরো ফ্যামিলিকে মেরে ফেলে, কিন্তু সে মার্কোকে মারে না। সাইরাস মার্কোকে বলে, আমি তোমাকে ইচ্ছা করেই ছেড়ে দিচ্ছি, কারণ আমি তোমার কষ্ট আর যন্ত্রণাটা দেখতে চাই, কারণ আমি আমার বাবার জন্য তোমার কারণে অনেক কষ্ট পেয়েছি। এরপর সাইরাস ঈশার বাচ্চাকে তার সাথে করে নিয়ে চলে যায়। এখানে মার্কো তার চোখের সামনে ফ্যামিলির সবার লাশ দেখে অনেক কান্না করতে থাকে। সে তার পুরো পরিবারের হত্যার প্রতিশোধ নিয়েই ছাড়বে। এবার মার্কো তার হৃদয়ে প্রতিশোধের আগুন নিয়ে রাসেলদের ঘাঁটিতে চলে যায়। সেখানে রাসেলের গুন্ডাদেরকে মার্কো অনেক খারাপভাবে মারে। এদিকে সাইরাস ঈশার বাচ্চাকে অ্যাসিডের পাশেই রেখে দেয়। তারপর মার্কো সাইরাস আর রাসেলের সঙ্গে মারামারি করতে শুরু করে। মার্কো রাসেলের পেটের মধ্যে একটা ছুরি ঢুকিয়ে দেয় আর রাসেলের শরীরের ভেতর থেকে তার হার্ট বের করে আনে। উফ, এই দৃশ্যটা না ভয়ানক ছিল পুরো মুভিতে। আর সাইরাস এটা দেখে অনেক ভয় পেয়ে যায়। সাইরাস বুঝতে পারে মার্কো অনেক ভয়ানক একটা লোক, তাই সে বাচ্চাটাকে উঠিয়ে অ্যাসিডের মধ্যে ফেলতেই যাবে, তখন মার্কো সাইরাসের গলা কেটে ফেলে। এরপর মার্কো বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। যদিও মার্কোর প্রতিশোধ পূরণ হয়ে যায়, কিন্তু সে তার পুরো ফ্যামিলিকে হারিয়ে ফেলে। এরপর মুভির শেষে দেখানো হয় মার্কো তার পরিবারকে হারিয়ে অনেক কষ্টে আছে, কিন্তু তারপরও সে এশার বাচ্চাকে নিজের বাচ্চার মতো লালন পালন করে বড় করছিল। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো মার্কো মুভিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইবটা করে যাবেন। আর প্লিজ একটা লাইক কিন্তু করবেন, এটা আপনার কাছে আমার বিশেষ অনুরোধ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।